নমস্কার বন্ধুরা, তেন্দ্রাবং ভ্রমণের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। মেঘ সূর্যের এমন লুকোচুরি খেলা দেখতে দেখতে 3টে দিন যে কিভাবে কেটে গেছে আমি নিজেই জানি না। আসুন তবে শোনাই সেই গল্প। হঠাৎই দিন কতক আগে অপ্রত্যাশিতভাবে একটা কাজের খবর এলো। কাজটা আমার কাছে কিছুটা নতুন হলেও কাজের জায়গাটা আমার কাছে ভীষণভাবে আকর্ষণীয় ছিল। গত 19শে মার্চ আমার এক কাকুকে সঙ্গী করে বেরিয়ে পড়লাম তেন্দ্রাবংয়ের উদ্দেশ্যে। তৎকালে টিকিট কেটে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। রাত 8টা 35 মিনিটে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ঠিক সময় মতোই ছেড়েছিল। তবে এই প্রসঙ্গে বলে রাখি, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই। পরের দিন অর্থাৎ 20 তারিখ সকালবেলায় নির্ধারিত সময়ের ঠিক 5 মিনিট আগে সকাল 8টায় আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি স্টেশনে। ফ্লাইওভার পেরিয়ে বাইরে আসতেই চোখে পড়ল সুসজ্জিত টয় ট্রেনের এই ছোট্ট স্টেশনটি, ঠিক শিলিগুড়ি স্টেশনের বাইরে। শিলিগুড়ি স্টেশনের বাইরে কোচ রেস্টুরেন্টের সামনে আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। বেঙ্গল সাফারি পার্ককে বাঁদিকে রেখে আমাদের গাড়ি যতই এগিয়ে চলতে লাগলো ততই ধীরে ধীরে মনটা ভালো হতে শুরু করলো। এরপর সেবক রোড ধরে আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলল সেবক ব্রিজের দিকে। পথে একটা রেস্টুরেন্টে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিলাম আলুর পরোটা সহযোগে। সেবক ব্রিজকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। একটু এগোতেই চোখে পড়ল সেবক কালীবাড়ি। মাকে দূর থেকে প্রণাম জানিয়ে আমরা এগোতে লাগলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। তিস্তাকে সঙ্গী করে চলতে চলতে প্রসঙ্গে বলে রাখি যে তেন্দ্রাবং কালিম্পং জেলার একটা ছোট্ট স্বল্প পরিচিত নিরিবিলি গ্রাম, এবং এই তেন্দ্রাবংয়ে দুভাবে যাওয়া যায়। একটা হচ্ছে যেভাবে এখন আমরা যাচ্ছি, সেবক রোড হয়ে কালিম্পং হয়ে আলগাড়া হয়ে তেন্দ্রাবং। আরেকটি উপায় আছে, যেটি হলো গরুবাথান চেলখোলা লাভা হয়ে তেন্দ্রাবং। তো আমি রেকমেন্ড করব যে আপনারা একভাবে যাবেন এবং আরেকভাবে ফিরবেন। আমাদেরও সেই পরিকল্পনা রয়েছে। আমরা যাচ্ছি কালিম্পং হয়ে আলগাড়া হয়ে এবং ফিরব লাভা হয়ে। কালিম্পং মোড় থেকে আমরা বাঁ দিকে ঘুরে গেলাম আলগাড়ার উদ্দেশ্যে। কর্মব্যস্ত কালিম্পং শহরকে ধীরে ধীরে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। সামনেই আলগাড়া। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি এসে পড়েছি। আলগাড়াতে ছোট একটা মার্কেট আছে। আমাদের যাত্রাপথ অর্থাৎ তেন্দ্রাবংয়ের দিকে যেতে গেলে এটাই সর্বশেষ মার্কেট। এরপরে তেমন ভালো কিছু মার্কেট বা কেনাকাটির জায়গা আর কোথাও কিন্তু নেই। এখানে চা পানের বিরতি শেষে আমরা এগিয়ে চললাম তেন্দ্রাবংয়ের উদ্দেশ্যে। এখান থেকে তেন্দ্রাবং মাত্র 7.5 কিলোমিটার। পথে পড়ল আলগাড়া ভিউ পয়েন্ট। কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে পড়লাম ময়ূরুং গাঁওয়ে। এই ময়ূরুং গ্রামটাও একটা সময় স্বল্প পরিচিত থাকলেও এখন এখানে অনেক হোমস্টে তৈরি হয়েছে এবং এখানে এখন অনেকেই বেড়াতে আসে। ময়ূরুং গ্রামের থেকে ঠিক 2.5 থেকে 3 কিলোমিটার নিচেই হলো আমাদের গন্তব্য তন্দ্রাবং। পথের ঠিক বাম পাশেই পড়লো আমাদের প্রতীক্ষিত হোমস্টেটি। সামান্য হেঁটে সেখানে পৌঁছে দেখলাম হোমস্টেটি একদম খাদের ধারে অবস্থিত। আর ভিউ দেখাচ্ছি, সঙ্গে থাকুন। একদম সামনে থেকে ঠিক এমন লাগে। এই হোমস্টেটিতে 4টি ঘর আছে। প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল বেড আছে, ঠিক এরকমই। তো তার মধ্যে একটি ঘর আমি আপনাদের দেখাচ্ছি, বাকি ঘরগুলো একই রকমের দেখতে। ঘরগুলো যথেষ্ট বড় এবং জানলা রয়েছে, একটা আয়না রয়েছে এবং এর সাথে অ্যাটাচড টয়লেট রয়েছে। টয়লেট মোটামুটি পরিষ্কারই, যথেষ্ট পরিষ্কার রয়েছে। সাথে গরম জলের ব্যবস্থাও রয়েছে। এবার আসুন পুরো হোমস্টেটি আপনাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিই। আগেই বলেছি এখানে 4টি ঘর রয়েছে এবং 4টি ঘর সুসজ্জিত এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব দিক থেকে ভালো।
এবং এখানে যেটা সবথেকে ভালো লাগছে যে এখানে পরিবেশটা খুবই নিরিবিলি এবং প্রচুর পাখির ডাক এখানে শোনা যাচ্ছে। এই রিসর্টটির ঠিক সামনেই যে রিসর্টটি দেখা যাচ্ছে, একটা সাদা রঙের বিল্ডিং ছোট, সেই রিসর্টটিও এদেরই, এবং এখানে 3টি ঘর রেডি। হোমস্টের ঘরের জানলা দিয়ে আপনি ঠিক এমন দৃশ্যই দেখতে পাবেন। তবে এই মুহূর্তে আমাদের লাকটা খারাপ, কারণ এই সময় বড্ড কুয়াশা। জানালা দিয়ে রাতের দৃশ্য কতকটা এরকম, কিন্তু সমস্যা একটাই, আজকেও কুয়াশা রয়েছে। রাতের বেলায় ঝলমলে হোমস্টেকে ভারী সুন্দর দেখায়। পরের দিন সকালে স্থানীয় মানুষ শিরিন দুগপাজি এসে আমাদের সঙ্গে আলাপ করলেন। অচিরেই কাকুর সঙ্গে তার আলাপ জমে উঠল। কথোপকথনের মাঝখানেই আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেল। আমরা সকলে একসাথে ব্রেকফাস্ট করে ওনার সাথেই ওনার গ্রাম ঘুরতে বেরোলাম। হোমস্টেটির পাশেই রয়েছে নানান রকম ফুলের গাছ। বিশেষ করে এই ধুত্রা গাছটি আমাকে ভীষণভাবে আকর্ষণ করলো। এই ধরনের ধুত্রা ফুল আমি সিকিমেও আগে দেখেছি। হালকা মিঠে রোদ গায়ে মেখে আমরা হোটেলের লনে বসে ব্রেকফাস্ট করে নিলাম। সেদিনের ব্রেকফাস্টে ছিল সুজির আটা থেকে তৈরি রুটি এবং আলুর দম, সাথে ডিম সেদ্ধ। প্রাতরাশ সেরে আমরা বেরিয়ে পড়লাম শিরিন দুগপাজি আর আমাদের হোমস্টের ওনার গুরুংজির সাথে তেন্দাবং গ্রামটা ঘুরে দেখবার জন্য। কাঠ সংগ্রহ করতে এসে শিরিন দুগপাজি আমাদের সঙ্গে গল্পে জমে গিয়েছিলেন। এখন সে অসমাপ্ত কাজ শেষ করে সে কাঠের বোঝা, ভারী বোঝা ঘাড়ে করে নিয়ে উনি চলছেন নিজের বাড়ির দিকে। তো আমাদেরকেও সঙ্গে সঙ্গে আসতে বললেন। আমরা ওনাকেও আস্তে আস্তে অনুসরণ করে ওনার বাড়িতে পৌঁছে গেলাম। পথ চলতে চলতে অনেক রকম গাছের মাঝে দেখা হয়ে গেল একটা ফুল ভর্তি ন্যাশপাতি গাছ। বাড়ির কাছাকাছি পৌঁছতেই ওনার পোষ্যটি আমাদেরকে দেখে যার পরনাই খুশি হলো। এখানে নতুন বাড়ির পাশাপাশি এই পুরনো বাড়িটিও ওনাদের অনেক দিন ধরেই রয়েছে। প্রায় 50 বছর হয়ে গেছে এই বাড়িটির বয়স। তো আমি ভিতরে ঢুকে একটুখানি দেখে নিলাম যে বাড়িটার ভিতরটা থেকে কেমন দেখতে লাগে। ভারী সুন্দর চারিপাশ, ছোট্ট বাড়ি, কিন্তু এই বাড়িটার মধ্যে সব কিছু রয়েছে। রান্নার জায়গা, শোয়ার জায়গা, বসবার জায়গা, কত সুন্দরভাবে, কত মানে ভীষণই সুন্দর লাগলো আমার দেখে। আর আলো বাতাস যাওয়া আসা করবার মতন ব্যবস্থাও এই বাড়িটার মধ্যে খুব সুন্দরভাবে করা আছে। ভারী সুন্দর, ভারী সুন্দর। শিরিনজিকে বিদায় জানিয়ে আমরা গ্রামের পরবর্তী অংশের দিকে এগিয়ে যেতে যেতে দেখলাম একটা এলাচের বাগান। ভারী সুন্দর লাগলো দেখে। গুরুংজিকে অনুসরণ করে করে আমরা গ্রামের এক একটা বাড়ি টপকে টপকে বাড়ির উঠোনের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম অন্য আর একটি বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম বাড়িটি অলমোস্ট পরিত্যক্ত। গুরুংজি জানালেন এই বাড়ির লোকেরা এখন কেউ এখানে থাকে না এবং সবাই কালিম্পংয়ে থাকে, এবং যখন সিজন হয়, যখন হোমস্টে আবার চালু হয়, তখন আবার তারা সবাই ফিরে আসে এখানে। কিন্তু এই বাড়িতে প্রচুর ফুলের সমারোহ দেখে লোভ সামলাতে পারলাম না, বেশ কিছু ছবি তুলে ফেললাম। যেমন এই লিলি প্রজাতির ফুলটি, অযত্নে বেড়ে ওঠা ফুলগুলো ভারী সুন্দর। গুরুংজিকে অনুসরণ করে আমরা একের পর এক বাড়ির উঠোন পেরিয়ে পেরিয়ে এগোতে লাগলাম। এই বাড়িটিরও দেখলাম একই অবস্থা। এখানেও লোকজন প্রায় নেই, সমস্ত বাড়ি তালা বন্ধ। আবার হয়তো সিজন যখন শুরু হবে তখন আসবেন। কিন্তু এই বাড়িটা আমার ভীষণ ভালো লাগলো। বাড়িটা এত সুন্দর সাজানো গোছানো, কিন্তু এখন ফুলগুলো অযত্নে রয়েছে। কিন্তু বাড়িটার সামনেটা দেখলে মন ভরে যাবে। 3টে রাস্তার মোড় এসে বাড়িটার সঙ্গে সংযুক্ত হয়েছে। এক কথায় অসাধারণ। এখানে বসে সময়ের পর সময় কাটিয়ে দেওয়া যাবে। পরিত্যক্ত চেয়ার হোক বা দোলনাতে বসে আপনি কাটিয়ে দিতে পারবেন এখানে অনায়াসে বেশ কয়েক ঘন্টা। চারিপাশ থেকে পাখির ডাক শোনা যাচ্ছে। সামনের দৃশ্যটি অতি মনোরম। 3টে মাথার একটা রাস্তা এসে সংযুক্ত হয়েছে, আর পুরো বাড়িটা একটা খুব ছবির মতন একটা জায়গায় অবস্থিত। আমি জানি না ছবিতে আপনারা কতখানি সেটাকে আমি বোঝাতে পারছি, কিন্তু এক কথায় অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এখান থেকে বেরোতেই দেখা হয়ে গেল ছোট্ট একটা রডোডেন্ড্রন গাছের সাথে। সবে মাত্র ফুল এসেছে তাতে। পথে এই গাছটিকে দেখে রীতিমতো চমকে উঠলাম। পুরো কাঁটা কাঁটা, পাতার উপরে পুরো কাঁটা কাঁটা। এটা হচ্ছে পাহাড়ি বিচুটি গাছ, লাগলে খতরনাক।
গুরুংজি বিদায় নিয়েছেন খানিক আগেই। আমাদেরকে বলেছেন যে আর একটু এগোলেই 5 মিনিট এগোলেই আমরা পেয়ে যাব ডুকা ফলস। কিন্তু এখানে আসার পর আমরা দেখতে পেলাম ডুকা ফলস এখান থেকে আরও 3 কিলোমিটার। আমরা আবার হাঁটতে শুরু করলাম। 5 মিনিটের মধ্যে আমরা ডুকা ফলসকে না পেলেও পেয়ে গেলাম অত্যাশ্চর্যভাবে একটা সুইমিং পুলকে। যদিও সুইমিং পুলটা সেদিনকে বন্ধ ছিল, কিন্তু ওখানে একজন কেয়ারটেকার ছিলেন, তাকে অনুরোধ করা তারা আমাদেরকে ভেতরে ঢুকতে দিলেন এবং ছবিও তুলতে দিলেন এবং জানালেন যে এই সুইমিং পুলটা আজকে মেনটেন্যান্সের জন্য বন্ধ আছে এবং এখানে জল পরিষ্কার করা হয়েছে এবং নতুন জল ভরা হচ্ছে এবং সুইমিং পুলটাতে সেই জন্য জলের পরিমাণ তখন কম ছিল। কিন্তু এক কথায় পাহাড়ের উপরে এরকম একটা অদ্ভুত জায়গায় সুইমিং পুলটা দেখে মন প্রাণ ভরে গেল। শুধু দুঃখ রয়ে গেল এটুকুই যে সে সময় আমাদের কাছে কোনো রকম বিকল্প ছিল না ওখানে স্নান করবার মতো। সুইমিং পুল থেকে বেরোতেই একটি সৌধ আমাদের চোখে পড়লো। তারপর ধীরে ধীরে যত আমরা এগোতে লাগলাম তত তেন্দ্রাবং ভিলেজটা আমাদের কাছে আরও বেশি করে ভালো লাগতে শুরু করলো। পথে যেতে যেতে কষ্ট হওয়ার জন্য আমরা একটা ভাইয়ের কাছ থেকে লাঠিও নিয়ে নিলাম সম্পূর্ণ বিনা পয়সায়। দূরে ডুকা ভ্যালি ও ফলস দেখা যাচ্ছে, কিন্তু এখন জল তেমন নেই। অনেকটাই বেলা হয়ে গেছে, এবার হোমস্টেতে ফিরতে হবে। অনেকটাই আমরা নিচে নেমে গিয়েছিলাম, এবার ধীরে ধীরে ওপরে উঠতে হবে। আসবার সময় আমরা গ্রামের ভিতর দিয়ে শর্টকাটে এলেও এখন ফেরার পথে রাস্তা চিনতে পারবো না, সেই জন্য সোজা পথেই যাচ্ছি, ফলে রাস্তা অনেকটা খাড়াই। হোমস্টেতে ফিরে গরম জলে স্নান করবা মাত্র শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল, সাথে পেল প্রচণ্ড খিদে। তাই চটপট চলে এলাম লাঞ্চের টেবিলে। আজকে ছিল ডাল, চিকেন, শাক ভাজা, আলু ফুলকপির তরকারি, স্যালাড, সাথে পাঁপড়। রান্না অসাধারণ, জমিয়ে খেয়ে নিলাম চটপট। আমাদের খাওয়া শেষ হতে না হতেই ধীরে ধীরে ঝড় উঠতে শুরু করলো। বিছানায় বসে সেই ঝড় দেখতে দেখতে মোহিত হয়ে গেলাম। ঝড়ের সাথে সাথে কুয়াশা বাড়তে থাকায় ধীরে ধীরে সামনের পাহাড়ের রেঞ্জগুলো অদৃশ্য হতে শুরু করলো। কাজেই ঘরে বসে থাকা ছাড়া আর কোনো তখন উপায় ছিল না। সন্ধ্যের চায়ের সাথে শুরু হলো বারবিকিউ প্রস্তুতি। সুপ্রভাত। আজকে আমাদের এখানে তৃতীয় দিন। ব্রেকফাস্টে আজকে ছিল লুচি, ঝাল ঝাল আলুর তরকারি আর পুদিনার চাটনি। আজকে বিধি বাম। সকাল থেকেই মেঘলা আকাশ, সাথে প্রচণ্ড কুয়াশা। কেমন যেন একটা মন কেমন করা ভাব, সূর্যের দেখা নেই। কাজেই আমরা আর অপেক্ষা না করে স্নান টান করে খাবার টেবিলে চলে এলাম। মেঘ কুয়াশার জন্য আজকে ঠান্ডাটাও বেশ জব্বর পড়েছে। দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর মাছের ঝোল, সাথে শাক ভাজাও ছিল। রাতের বেলায় হোমস্টেটিকে ঠিক এমন রকমই দেখতে লাগে, ঠিক যেন মায়াবী কোনো রূপকথার দেশে আমরা রয়েছি। ভারী সুন্দর। আজকে আমাদের ফিরতে হবে। এই 3টে দিনের অভিজ্ঞতা অনেক দিন মনে থাকবে। যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি চান অবশ্যই এখানে আসবেন। সমস্ত ডিটেলস আমি শেষে দিয়ে দিচ্ছি। এখন সকাল 11টা 10। আমরা তেন্দ্রাবং থেকে বেরিয়ে পড়েছি। আমরা যাব নিউ মাল জংশন। তো যাওয়ার আগে আমরা প্রথমে লাভা হয়ে, তারপরে চেলখোলা হয়ে, গরুবাথান হয়ে আমরা নিউ মাল জংশনে পৌঁছব। তেন্দ্রাবং থেকে মাত্র 40 মিনিটে আমরা পৌঁছে গেলাম লাভা ভিউ পয়েন্টে। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম চেলখোলার উদ্দেশ্যে, কারণ এখানটায় ভীষণ তখন ঠান্ডা ছিল, হাওয়া দিচ্ছিল। এই জায়গাটির নাম চেলখোলা, লাভা এবং গরুবাথনের মাঝামাঝি একটি জায়গা। এই জায়গাটি
বেসিক্যালি হচ্ছে একটা বিরতির জায়গা, মানে পথ চলতি মানুষেরা যখন বিরতি নেয় চা খাওয়ার জন্য একটুখানি, সেরকমই একটা জায়গা। এখানে কয়েকটি দোকান আছে এবং এই দোকানগুলোর মাঝখান থেকে একটা ছোট্ট রাস্তা নেমে গেছে। সেখানে হচ্ছে এই জায়গাটা, মানে এখানে একটা নদী আছে, ঝর্ণা আছে এবং এই জায়গাটা ভারী সুন্দর। এখানে আসতে গেলে 10 টাকার টিকিট লাগে এবং আমি বলবো যারা এখানে আসবেন বিরতির জন্য তারা 10 টাকার টিকিট কেটে এই জায়গাটা কিন্তু দেখতে ভুলবেন। শুরুতেই একটা হনুমানের মন্দির আছে, হনুমানজির মন্দির আছে, যেখানটার উপরে দাঁড়িয়ে এই ভিডিওটা এই মুহূর্তে আমি শ্যুট করছি। চারিপাশ থেকে জায়গাটা ভীষণ সুন্দর। আর এখন জল কম আছে, সেই জন্য নদীতে জল অল্প, বাদবাকি ভীষণ ভালো লাগবে আপনাকে। এরপর যতই আমরা গরুবাথানের দিকে এগোতে লাগলাম, গরম তত বাড়তে লাগলো। দুধারে চা বাগান, তার মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের গন্তব্য নিউমাল জংশনের দিকে। এই স্টেশনের আশপাশটা ভারী সুন্দর। একটা লোকাল ট্রেন আসতে দেখে সেটাকেও ক্যামেরাবন্দি করে নিলাম। আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস আসছে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় 40 মিনিট লেটে। 5:30টায় আসার কথা ছিল, এখন প্রায় 6:10 বেজে গিয়েছে। আশা করছি বাকি পথ নির্বিঘ্নেই কাটবে। আমাদের সফরটা খুব ভালোই ছিল। আপনারাও কেমন দেখতে কেমন ভিডিওটা লাগলো সেটা জানাবেন এবং অতি অবশ্যই মতামত জানাবেন। এবং যদি কেন্দ্রাবং ঘুরতে যান এবং এই হোমস্টেতে থাকতে চান, তবে তার ডিটেলস সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি। শেষে অবশ্যই দেখে নেবেন এবং ফোন করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন।